জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ হইতে সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন এই অনলাইন ক্লাসে। আজকে আমি ক্লাস 12-এর সম্বন্ধ বা রিলেশন চ্যাপ্টারটি আলোচনা করব। আচ্ছা দেখো, তো প্রথমেই আমরা জেনে নেব সম্বন্ধ বা রিলেশন বলতে কি বোঝো। দেখো, সম্বন্ধ মনে করো এ আর বি দুটো নন জিরো সেট, অর্থাৎ এ আর বি সেট দুটো শূন্য সেট নয়। তাহলে আমরা ক্লাস 11-এ শিখেছি এ ক্রস বি বের করতে পারবো। এবার এই যে এ ক্রস বি আমরা বের করলাম, এই এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে আমরা বলবো সম্বন্ধ, এবং সম্বন্ধকে আমরা ডিনোট করব আইদার আর দিয়ে অথবা রো দিয়ে সম্বন্ধকে ডিনোট করা হয়। যেমন ধরো আমি এ একটা সেট নিচ্ছি 1 2 3, বি অপর একটি সেট নিলাম এ বি। তাহলে তোমরা এ ক্রস বি বের করতে পারবে। এ ক্রস বি মানে কি হবে? সেই সমস্ত ক্রমিত জোড়গুলো হবে যে সেটের প্রথম পদটা হবে এ সেটের এবং দ্বিতীয় পদটা হবে বি সেটের। অর্থাৎ দেখো, প্রথমে আমি এ সেটের একটা পদ নিচ্ছি 1, ক্রমিত জোড় আকারে লিখব, আর দ্বিতীয় পদটা হবে কোন সেটের? বি সেটের। অর্থাৎ 1 এর সাথে এ 1 এ, 1 এর সাথে বি 1 বি। 1 দিয়ে আমরা দুটো পেলাম। এবার নেব 2 দিয়ে। 2 দিয়ে কি পাবো? 2 এ 2 বি। এবার নেব আমরা 3 দিয়ে। 3 দিয়ে কি পাবো? 3 এ 3 বি। তাহলে প্রথমে আমরা এ ক্রস বি এই সেটটা বের করলাম। এবার এই এ ক্রস বি থেকে কিছু আমি উপসেট তৈরি করছি। সাপোজ কয়েকটা পদ নিয়ে নিচ্ছি, ধরো 1 এ 2 এ 3 বি। তাহলে এটা একটা উপসেট এ ক্রস বি এর। কেননা উপসেট মানে আমরা কি জানি, যে ওই সেটের প্রত্যেকটা পদ অপর একটি সেটে থাকতে হবে। এখানে দেখো 1 এটা আছে, 2 এ আছে, 3 বি আছে, তাহলে এটাকে আমরা একটা উপসেট বলতে পারবো। এবং এই উপসেটটাকে তখন আমরা বলবো সম্বন্ধ। তাহলে এখানে আর হলো একটি সম্বন্ধ। এবার একটা জিনিস দেখো, যে এখানে এ সেটে কটা পদ আছে? 3টে, 1 2 3। বি সেটে কটা পদ আছে? 2টো, 1 2। তাহলে এ ক্রস বি এই সেটে দেখো কতগুলো পদ আমরা পেলাম? 1 2 3 4 5 6। অর্থাৎ যদি এ সেটে 3টি পদ থাকে, বি সেটে 2টি পদ থাকে, তাহলে এ ক্রস বিতে কটা পদ থাকলো? 6টা। এটার সূত্র আমরা কি পাবো? 3 × 2, অর্থাৎ এন এ ইন্টু এন বি। মানে কি? এ সেটের পদ সংখ্যা গণিত বি সেটের পদ সংখ্যা। তাহলে আমরা পেয়ে যাব এ ক্রস বি সেটের পদ সংখ্যা। এখানে তোমাকে কোশ্চেনটা দিতে পারে যে যদি এ সেটে 3টি পদ থাকে, বি সেটে 2টি পদ থাকে, তবে টোটাল সম্বন্ধ সংখ্যা কটা? আমরা সম্বন্ধ কটা পাবো সেটা বের করতে দিল। তাহলে প্রথম কাজ হবে, আমরা এ ক্রস বি এ কটা পদ থাকবে সেটা বের করব। এ ক্রস বিতে কটা পদ আছে? 6টা। এবার আমরা উপসেটের কি সূত্র জানি? যে 2 টু দি পাওয়ার n। সম্বন্ধ মানে আমি কি বললাম, যে এ ক্রস বি সেটের যতগুলি আমরা উপসেট পাবো তাদের প্রত্যেককে আমরা বলবো সম্বন্ধ। তাহলে এ ক্রস বিতে যেহেতু 6টা পদ আছে, তাহলে টোটাল উপসেট কত? 2 টু দি পাওয়ার 6। অর্থাৎ আমরা সম্বন্ধ সংখ্যা কত পেলাম? 2 টু দি পাওয়ার 6। এটা তোমাদের একটা শর্ট কোশ্চেনে থাকে।
কিরকম তোমাকে কোশ্চেন বললো, ধরো এন এ সমান বলে দিল এম, তার মানে এ সেটে পদ সংখ্যা সমান কত, এম। এন বি সমান তোমাকে বললো এন, অর্থাৎ বি সেটে পদ সংখ্যা কত, এন। তাহলে আমরা এ ক্রস বিতে বের করে নেব যে এ ক্রস বিতে কতগুলি পদ থাকবে। কি পেলাম আমরা সূত্রটা, 3 দুগুণে 6, অর্থাৎ এম ইন্টু এন সমান কত, এম এন। তার মানে এ ক্রস বিতে টোটাল কতগুলি পদ পেলাম, এম এন। এবার আমরা কি বের করব, এ ক্রস বি এর উপসেটের সংখ্যা। সেই উপসেটের সূত্রটা কি, 2 টু দি পাওয়ার এম এন, অর্থাৎ সম্বন্ধ সংখ্যা আমরা কত পেলাম, 2 টু দি পাওয়ার এম এন। এইটা তোমাদের একটা শর্ট কোশ্চেনে থাকে। আচ্ছা, এই সূত্রটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এবার দেখো যে তাহলে এখানে আমি আর সম্বন্ধ পেলাম, যেখানে কি কি পদ আছে, 1a 2a আর 3b। এবার তোমাকে যেটা বের করতে দেই সেটা হলো ডোমেন, অর্থাৎ ক্ষেত্র বের করতে দিবে, কিংবা তোমাকে পাল্লা বের করতে দিবে। যদি আমাকে ক্ষেত্র বের করতে দেই, ধরো কোনো একটা সম্বন্ধ আর আছে, এটার আমি বের করব ক্ষেত্র। তাহলে ক্ষেত্র বের করতে গেলে এটাকে ডিনোট করা হয় এইভাবে, ডোম অফ আর। এটা আমরা কি করে পাবো, এক্স সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। অর্থাৎ সম্বন্ধে যে পদগুলো আছে সেই পদগুলোর প্রথম সংখ্যাগুলো আমরা নেব। প্রথম সংখ্যা নিয়ে যে সেটটা পাবো তাকে আমরা বলবো ডোম অফ আর, অর্থাৎ ক্ষেত্র বা অঞ্চল। যেমন ধরো আর একটা সম্বন্ধ এখানে 1a 2a 3b। প্রথমে কি কি পদ আছে দেখো, এখানে কত আছে 1, এখানে কত আছে 2, এখানে কত আছে 3। তাহলে প্রথম সংখ্যাগুলোকে আমরা নেব। প্রথম সংখ্যাগুলো যদি নেই তাহলে কি কি পেলাম, 1 2 3। সুতরাং আমরা ক্ষেত্র সমান কত পেলাম, 1 2 3। এবার আমরা শিখব পাল্লা, পাল্লা বা প্রসার, যেটাকে বলা হয় ইংরেজিতে রেঞ্জ। তাহলে রেঞ্জ কি করে বের করব, এখানে আবার বলছে ধরো আর একটা সম্বন্ধ, যদি আমাকে পাল্লা বের করতে হয়, পাল্লা বা প্রসার, তাহলে সেটা হবে, এটাকে প্রথমে ডিনোট করব রেঞ্জ অফ আর, এই আকারে আমরা লিখব। এটা কি হবে, y such that xy belongs to r। অর্থাৎ আমরা প্রথমে দেখব যে আর এ কি কি পদ আছে, সেই পদগুলোর মধ্যে থেকে দেখো এখানে আমি xy লিখেছি, তার মধ্যে থেকে কোনগুলোকে নেব, y, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করব সেটাকে আমরা বলবো কি, রেঞ্জ অফ আর, বা বাংলাতে বলে পাল্লা বা প্রসার। তাহলে দেখো এই যে এটা একটা আর সম্বন্ধ ছিল, তোমাকে এটার যদি রেঞ্জ বের করতে বলে তাহলে রেঞ্জটা আমরা কি করে বের করব, তাহলে তুমি পদগুলো দেখো 1a 2a 3b। আচ্ছা, দ্বিতীয়তে কি কি পদ আছে, এখানে কি আছে a, এখানেও কি আছে a, এখানে কি আছে b। মনে রাখবে সেট যদি লিখতে হয় একই সংখ্যা আমরা কিন্তু দুবার লিখতে পারি না। এখানে যেমন দেখো এ আছে, আবার এখানেও এ আছে, তাহলে এ তো আমি দুবার লিখতে পারবো না। সুতরাং রেঞ্জটা কি হলো, একবার এ লিখলাম আর এখানে কি আছে বি লিখলাম। তাহলে দেখো পাল্লা বা প্রসার সমান কি পেলাম, এ কমা বি। সুতরাং যদি কোনো সম্বন্ধ দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা ক্ষেত্র বের করতে পারবো। প্রথম সংখ্যাগুলোকে নিলে আমরা কি পাবো, ক্ষেত্র, এবং পাল্লা বা প্রসার বের করতে পারবো যদি আমরা দ্বিতীয় সংখ্যাগুলো নেই। যেমন ধরো এখানে এ বি নিয়েছি,
তখন সেটাকে আমরা কি পাবো? পাল্লা বা প্রসার। তাহলে ক্ষেত্র আর পাল্লা শিখলাম আমরা। এবার একটু জানবো যে দেখো এখানে আর সম্বন্ধটা আমি কি কি পেয়েছি? 1a, 2a আর 3b। যদি ধরো আমি 3b নিচ্ছি, তাহলে এই প্রমিত জোড় অর্থাৎ এই পদটা কি আর এর মধ্যে আছে? দেখো ভালোভাবে দেখো, এখানে 1a, 2a, 3b আছে। যদি আর এর মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারবো 3b belongs to r, এই আকারে লিখতে পারবো। অথবা আমরা লিখতে পারবো 3rb মানেও 3b belongs to r। কিন্তু যদি ধরো আমি লিখলাম 2b, এবারে এটা দেখো তো আর এ আছে কিনা? এখানে কি আছে? 1a, 2a, 3b। তাহলে এই 2bটা কি এই আর এর মধ্যে আছে? নেই। তাহলে এটাকে আমরা কি করে প্রকাশ করব? যে 2b does not belongs to r, এই আকারে আমরা প্রকাশ করতে পারি। অথবা 2r does not belongs to মানে কেটে দিলাম b, তার মানে কি 2bটা আর এ নেই। এই গেল আমি ক্ষেত্র শিখলাম বা পাল্লা শিখলাম, ক্ষেত্র পাল্লা। এবং কি করে প্রকাশ করা হবে কোনো পদ যদি সম্বন্ধের মধ্যে থাকে তাহলে কিভাবে লিখব, আর যদি না থাকে তাহলে কিভাবে লিখব সেটা শিখলাম। এবার আমি শিখব কোনো সম্বন্ধের বিপরীত সম্বন্ধ। বিপরীত সম্বন্ধ বা ইনভার্স বলা হয়, ইনভার্স রিলেশন। বিপরীত সম্বন্ধ মানে কি? এখানে দেখো আর যে সম্বন্ধটা লিখেছি সেটা কি a ক্রস b থেকে এই কার্তেশীয় গুণফল থেকে লিখেছি। সুতরাং আর সম্বন্ধটা a সেট থেকে কোন সেটে আছে? b সেটে। তাহলে বিপরীত সম্বন্ধটা কে কি হবে? b সেট থেকে কোন সেটে হবে? a সেটে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার কি হবে? b ক্রস a। এবং আর সম্বন্ধের বিপরীত সম্বন্ধকে আমরা ডিনোট করব কি করে? আর ইনভার্স দিয়ে। এবং সেটার পদগুলো কি হবে? দেখো যে এখানে যে আর এর পদগুলো আছে যেহেতু বিপরীত, এখানে a ক্রস b ছিল, এখানে কি হচ্ছে? b ক্রস a। সুতরাং এইগুলো সবকটা কি হয়ে যাবে? উল্টে যাবে। অর্থাৎ এখানে কি ছিল? 1a ছিল, এটা কি হবে? a1। এখানে কি ছিল? 2a, এটা কি হবে? a2। এখানে কি ছিল? 3b, এটা কি হবে? b3। তাহলে দেখো যে যদি আমার কোনো সম্বন্ধ জানা থাকে তাহলে তার বিপরীত সম্বন্ধ খুব সহজেই আমরা বের করতে পারবো। যেমন এখানে আর সম্বন্ধ আমার এটা জানা আছে, তাহলে তার বিপরীত সম্বন্ধ কি? অপোজিট করে নিলাম। এটা 1a, a1, a2 আর b3। ওকে, এবার আমি শিখব যে কোনো সেটের উপর যদি আমাকে সম্বন্ধ বের করতে বলে তবে সেই ক্ষেত্রে কি হবে। এতক্ষণ আমি যেটা করালাম সেখানে দেখো দুটো সেট নিয়েছি, একটা এ নিয়েছিলাম আর একটা বি সেট। এবার আমি যে কোনো একটা সেট নিচ্ছি, ধরো এ সেট। এ সেটটা লিখছি 3, 4, দুটো পদ আছে। তাহলে এই এ সেটের সম্বন্ধটা কিরকম হবে এবার দেখা যায়। আচ্ছা, যেহেতু এখানে এ সেট আছে, এ বির ক্ষেত্রে আমরা কি বের করেছিলাম? এ ক্রস বি। তাহলে এ সেটের ক্ষেত্রে আমাকে কি বের করতে হবে? এ ক্রস এ। এখানে এ সমান কত আছে? 3, 4। আর একটা আমি এ লিখলাম, সেটা কত? 3, 4। এবার এ ক্রস এ এই কার্তেশীয় গুণফলটা কি আকারে হবে? না, প্রথম সেটটা কি হবে? প্রথম পদটা এ সেটের, দ্বিতীয় পদটা এ সেটের। অর্থাৎ সেই সমস্ত ক্রমিত জোড়গুলো নেব
যেটার প্রথম পদটা এ সেটের হবে, আবার দ্বিতীয়টাও কি হবে, এ সেটের। তাহলে দেখো এই 3-এর জন্য আমরা কি পাবো, 3,3 আর 3,4। আবার দেখো এ সেটের আর একটা পদ আছে 4, 4-এর জন্য আমরা কি পাবো, 4,3 আর 4,4। তাহলে এটা আমরা পেলাম এ ক্রস এ। এবার এটার তুমি যে কোনো একটা উপসেট নিয়ে নাও। সাপোজ আমি নিচ্ছি ধরো 3, 3, 3, 4। তাহলে এটা তো একটা উপসেট। এই উপসেটটাকে আমরা ডিনোট করছি আর দিয়ে। তখন এই আর সম্বন্ধটা হলো এ সেটের উপর সম্বন্ধ, মানে এ সেটের সম্বন্ধ তখন কি বলবো, আর। এখানে আর একটা জিনিস মনে রাখবে, এই যে 3, 4 আর 4, 3 এই ক্রমিত জোড় দুটো কিন্তু একই নয়। আচ্ছা কেন বলো তো, আমরা যখন কোনো গ্রাফে এই 3, 4 বিন্দুটা বসাবো তখন কি হয়, 3, 4 বসাতে গেলে কি এই দিকে যাব 3 ঘর, 1, 2, 3, ওপর দিকে যাব 4 ঘর, 1, 2, 3, 4। তাহলে এটা হলো 3, 4। কিন্তু যদি 4, 3 বিন্দুটা বসাই তাহলে দেখো কি হবে, এই দিকে যাব কত, 4 ঘর, 1, 2, 3, 4, ওপর দিকে যাব 3 ঘর। সুতরাং তোমরা এটা থেকে বুঝতে পারছো যে 3, 4 আর 4, 3 এই বিন্দু দুটো কিন্তু একই নয়। আচ্ছা, এবার আমরা যেটা শিখব সেটা হলো সার্বিক সম্বন্ধ। সেই সার্বিক সম্বন্ধটা কি, ধরো এ একটা সেট বলে দিয়েছে 3, 4। তাহলে এ ক্রসই আমরা বের করলাম 3, 3, 3, 4, 4, 3, 4, 4। এবার সার্বিক সম্বন্ধ মানে আমি এমন একটা সম্বন্ধ নিচ্ছি যে সম্বন্ধে এ ক্রস এ এর প্রত্যেকটা পদ থাকবে, মানে এ ক্রস এ যতগুলো পদ আছে সব কটা পদই কিন্তু এখানে থাকবে। অর্থাৎ 3, 3, 3, 4, 4, 3, 4, 4 সব কটাই থাকবে। তখন এই আরটাকে আমরা বলবো সার্বিক সম্বন্ধ। তাহলে আরটা কার সার্বিক সম্বন্ধ হলো, এ এর সার্বিক সম্বন্ধ। এটা আমরা শিখলাম সার্বিক সম্বন্ধ। এবার আমি শিখব শূন্য সম্বন্ধ কি। ধরো এ একটা সেট নিচ্ছি 1, 3, 5 আর একটা সম্বন্ধ, যে সম্বন্ধটা এমনভাবে সংজ্ঞাত যে a প্লাস বি সমান অযুগ্ম সংখ্যা। তাহলে আমি কোন ক্রমিত জোড়গুলোকে নেব, আরে সেই সমস্ত ক্রমিত জোড় নেব যেখানে ওই পদ দুটোর যোগফলটা কি হবে, অযুগ্ম সংখ্যা হবে। তাহলে তুমি এ সেটটাকে ভালোভাবে দেখো, 1, 3, 5 কটা পদ আছে, 3টে পদ। এখানকার মধ্যে থেকে যে কোনো দুটো পদকে যোগ করো তো। দেখো আমি যদি 1 + 3 করি 4, এটা কি সংখ্যা, যুগ্ম সংখ্যা। বা 3 + 5 সমান কত, 8 যুগ্ম সংখ্যা। সুতরাং আমি যে কোনো দুটো সংখ্যায় যোগ করি না কেন, আমার দেখো a + b সমান সবসময় আমি পাবো যুগ্ম, অযুগ্ম সংখ্যা পাবো কি, পাবো না। তার মানে আর এ কিন্তু কোনো পদ নেই, অর্থাৎ আরটা কি হবে, শূন্য সম্বন্ধ। শূন্য সম্বন্ধ মানে কি, তাহলে যদি কোনো সম্বন্ধে একটিও পদ না থাকে তবে সেই সম্বন্ধটাকে আমরা বলবো শূন্য সম্বন্ধ। এখানে দেখো তাহলে দুটো সংখ্যা যদি যোগ করছি, 1 এর সাথে 3, 3 এর সাথে 5 বা 1 এর সাথে 5, তাহলে সবসময় আমরা পাচ্ছি যুগ্ম সংখ্যা। এখানে কিন্তু আমাকে কোনটা নিতে বলেছে, অযুগ্ম সংখ্যা হবে, যোগফলটা অযুগ্ম তো হচ্ছে না। সুতরাং আরটাকে শূন্য সম্বন্ধ। হয় তুমি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কোনো কিছু লিখবে না, এইভাবে ডিনোট করা হয়, কিংবা শুধু 5 দিয়ে ডিনোট করা হয়।
এইটাকে যদি তুমি সেকেন্ড ব্র্যাকেটে ঘিরতে যাও তাহলে কিন্তু শূন্য হবে না, তখন একটা পদ হয়ে যাবে। এই কারণে মনে রাখবে আরটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট লিখতে হয় তাহলে এখানে কিন্তু কোনো কিছু লেখা যাবে না, কিংবা শুধু ফাই আকারে আমরা লিখব। এটা হলো শূন্য সম্বন্ধ। এবার আমরা শিখব একক সম্বন্ধ। একক সম্বন্ধ কি? ধরো এ যে কোনো একটা সেট, আমি নিচ্ছি এ সমান 1 2 3। একক সম্বন্ধকে ডিনোট করা হয় আই এ দিয়ে। এবার আই দিয়ে অ্যাকচুয়ালি ডিনোট করব। এখানে যদি এ থাকে তাহলে নিচে কি লিখব? এ। এখানে বি থাকতে গেলে নিচে কি লিখব? বি। এই আই এ এই যে সম্বন্ধ, এই সম্বন্ধের পদগুলো কিরকম হবে সেটা একটু দেখা যাক। ধরো আই এ যদি হয়, আমি নিচ্ছি এক্স এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ। কোন পদগুলোকে নেব? দেখো এক্স এক্স, অর্থাৎ সংখ্যা দুটো কিন্তু একই থাকবে। এবার কোন সেট থেকে নেব বলো তো? এ সেট থেকে সংখ্যা নেব। তাহলে দেখো আমি এ সেটে এখানে কি কি সংখ্যা আছে? 1 2 3। কোন ক্রমিত জোড়গুলোকে নেব? এক্স এক্স, অর্থাৎ একই সংখ্যা থাকবে। তাহলে আমি যদি 1 নেই তাহলে দেখো কি হবে? 1 1। এখানে দেখো এক্স এক্স আছে, 1 1 লিখলাম, একটা হলো। 2 এর জন্য আমি কি পাবো? 2 2। 3 এর জন্য কি পাবো? 3 3। মনে রাখবে এ সেটে যতগুলি পদ থাকবে সবকটা পদই কিন্তু এখানে থাকতে হবে, তবেই তাকে আমরা বলবো যে একক সম্বন্ধ। তাহলে দেখো সাপোজ যদি আমি এখানে 3 3টা না লিখতাম তাহলে কি আমি এটাকে একক সম্বন্ধ বলতে পারতাম? কখনোই না। কেন? এখানে এ সেটে কটা পদ আছে? 3টে, 1 2 3। আমি দুটোর জন্য লিখেছি, 1 এর জন্য 1 1, 2 এর জন্য 2 2, 3 এর জন্য কিন্তু লিখিনি। তাহলে এটাকে একক সম্বন্ধ বলা যাবে না, আমাকে প্রত্যেকটা পদের জন্য লিখতে হবে। তাহলে এখানে কি লিখব? 3 3। তাহলে এটা হলো একক সম্বন্ধ। আচ্ছা, এগুলো দেখো। এবার আমি আর 3টে জিনিস শিখব যেটা তোমাদের অঙ্কতে খুব প্রয়োজন হবে, এবং এখান থেকে একটা বড় কোশ্চেন প্রত্যেক বছর থাকে, প্রত্যেক বছরই থাকবে একটা বড় কোশ্চেন। আচ্ছা, সেইগুলো এবার করব। তাহলে দেখো, প্রথমে আমরা শিখব সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন, এটা শিখব। আচ্ছা, তাহলে সসম সম্বন্ধ কাকে বলে প্রথমে একটু জেনে নেওয়া যাক। প্রথমে আমি যে কোনো একটা সেট এ সেট নিলাম, ধরো যে কোনো একটা সেট নিয়েছি এ। এখান থেকে আমি একটা সম্বন্ধ নেব আর। তাহলে এ সেটের উপর একটা সম্বন্ধ কি হলো? আর। আগে আমি দেখালাম কোন সেটের উপর সম্বন্ধ কিভাবে তৈরি করব। এবার এই যে আরটা তৈরি করছি, এই সম্বন্ধের পদগুলো কি হবে সেটা এবার দেখব। মনে রাখবে এ সেটের প্রত্যেকটা পদের জন্য, প্রত্যেকটা পদ, মানে ধরো এ সেট থেকে আমি যে কোনো একটা পদ নিলাম এ, ছোট হাতের এ বিলংস টু এ যদি হয়, তাহলে এ কমা এ বিলংস টু আর হতে হবে। অর্থাৎ এ বিলংস টু যদি এ হয় তাহলে এ এর যদি ক্রমিত জোড় নেই এ কমা এ, সেটা কোথায় থাকতে হবে? আরে থাকতে হবে। তখন আমরা আরটাকে বলবো সসম সম্বন্ধ। আচ্ছা, একটা এক্সাম্পল নেই। ধরো এ ইজ ইকুয়াল টু 1 2 3। আমি আর সম্বন্ধ তৈরি করব। ভালোভাবে দেখো, এখানে আমি কি লিখেছি মনে রাখবে, এই যে এ সেট এর প্রত্যেকটা পদের জন্য কি হবে? এ। এটা কিন্তু আরে থাকতে হবেই। যদি কোনো পদ না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা সসম হবে না। যেমন এখানে এ সেটে কটা পদ আছে? 1 2 3। তাহলে 1 এর জন্য আমি কি পাবো? 1 1। 2 এর জন্য কি পাবো? 2 2। 3 এর জন্য কি পাবো?
3 এগুলো থাকতে হবেই, প্লাস কিছু এক্সট্রা পদ অর্থাৎ প্রমিত জোড় থাকতে পারে। ধরো এখানে 1 1 আছে, 1 2 সাপোজ, ধরো এখানে 2 3 আছে, এইগুলো থাকতে পারে। তখন এই আর সম্বন্ধটাকে আমরা বলবো সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। এবারে একটা জিনিস দেখো যে একক যখন আমি বলেছিলাম যে একক সম্বন্ধ, তখন আমি বলেছিলাম যে কি কি থাকবে, 1 1 থাকবে, 2 2 থাকবে, 3 3 থাকবে। তাহলে আমরা বলেছিলাম একক সম্বন্ধ। তাহলে এটাকে কি একক সম্বন্ধ বলতে পারবো? এটাকে কিন্তু একক সম্বন্ধ বলা যাবে না। কেন একটু বলি। তার কারণ একক সম্বন্ধ মানে আমি কি করেছিলাম, 1 1 2 2 3 3। এখানে একক সম্বন্ধকে মনে রাখবে যে এই পদগুলো ছাড়া আর অন্য কোনো পদ থাকবে না, কোনো প্রমিত জোড় থাকবে না, ঠিক আছে, একক সম্বন্ধ মানে। কিন্তু সসম সম্বন্ধে এই পদগুলো ছাড়া আরও কিন্তু পদ থাকতে পারে। যেমন দেখো এখানে 1 2 আর 2 3 আছে, তাহলে এটা কি সসম, কিন্তু এটাকে আমরা একক বলতে পারবো না, কারণ এই দুটো আছে তাই। সুতরাং এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে যদি একক সম্বন্ধ হয় তবে আমরা তাকে সসম সম্বন্ধ বলতে পারবো, কিন্তু সসম সম্বন্ধ হলে তাকে একক সম্বন্ধ বলা নাও যেতে পারে। যেমন এটা আরটা সসম সম্বন্ধ, কিন্তু এটা একক সম্বন্ধ নয়। কিন্তু এখানে দেখো এই যে একক সম্বন্ধ যেটা লিখেছি, এটা একক সম্বন্ধ বলতে পারবো, আবার সসম বলতে পারবো। আচ্ছা, আরো আমি একটা দুটো এক্সাম্পল নিচ্ছি। ধরো এ এক্স, বা আমি ধরো এন নিচ্ছি। এন এন মানে কি, ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। তোমরা সকলেই জানো স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 2 3 4 এরকম করে, এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার এখান থেকে আমি একটা আর সম্বন্ধ এমনভাবে তৈরি করব যাতে এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, অর্থাৎ এক্স সংখ্যাটা ওয়াই দিয়ে ভাগ যাবে। তাহলে এবার তোমাকে চেক করতে দিল এই আরটাকে কি আমরা সসম সম্বন্ধ বলতে পারবো কি পারবো না। আচ্ছা দেখো, তো যদি সসম সম্বন্ধ চেক করতে হয়, মনে রাখবে প্রথমে আমরা এই যে স্বাভাবিক সংখ্যা আছে, এই স্বাভাবিক সংখ্যা থেকে যে কোনো একটা পদ ধরে নেব। তাহলে মনে করি x belongs to n, স্বাভাবিক সংখ্যা থেকে একটা পদ ধরে নেব। এবার এই যে আর এর জন্য যে কন্ডিশনটা দেওয়া আছে, সেখানে তোমরা একই সংখ্যা করবে। এখানে দেখো x আছে, y আছে, তাহলে আমি দু জায়গাতে x বসাচ্ছি, অর্থাৎ x x দিয়ে বিভাজ্য। দু জায়গায় x বসিয়ে আমি এটাকে লিখলাম। এবার তোমরা দেখবে এটা কি সত্যি, এক্সটা কি এক্স দিয়ে ভাগ যায়? এটা অবভিয়াসলি সত্যি। তার কারণ কি, আমরা কি জানি 2 2 দিয়ে ভাগ যায়, 2/2 সমান কত হয়, 1 বিলংস টু ন্যাচারাল নাম্বার। 3 3 দিয়ে ভাগ যায়। তাহলে দেখো এই যে এটা সত্যি হচ্ছে, অর্থাৎ এক্সটা এক্স দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে আমরা বলতে পারবো x, x বিলংস টু r। সুতরাং আমরা বলতে পারছি আর সম্বন্ধটি কি হলো, সসম। এইভাবে আমাদের সসম সম্বন্ধ চেক করতে হবে। আচ্ছা, এবার এমন একটা আমি এক্সাম্পল নিচ্ছি যেটা সসম সম্বন্ধ হবে না। তাহলে দেখো আমি এল নিলাম। এই এল মানে কি, সমস্ত সরলরেখা বা কিছু সরলরেখার সেট, সেটাকে আমি এল দিয়ে সূচিত করলাম।
সাপোজ এল সমান ধরে নাও L1 L2 এই দুটো আমি সেট নিলাম, পদ নিলাম। এইবার এখান থেকে একটা সম্বন্ধ আর এমনভাবে সংজ্ঞাত যাতে L1 লম্ব L2, L1 সরলরেখাটা L2 এর উপর লম্ব, অর্থাৎ ধরো এটা যদি L1 সরলরেখা হয় তাহলে এটা L2 সরলরেখা, কোণটা কত 90 ডিগ্রি। তাহলে দেখো এই আর সম্বন্ধটা সসম হবে কিনা আমি চেক করব। প্রথমেই বললাম সসম চেক করার নিয়ম কি, এই যে এখানে কি আছে এল, এল থেকে যে কোনো একটি সরলরেখা আমি ধরে নিচ্ছি। মনে করি ছোট হাতে এল নিলাম, এল বিলংস টু এল, যে কোনো একটা সরলরেখা ধরলাম। এইবার সেকেন্ড কাজ তোমাদের কি হবে, এই আর এর জন্য যে কন্ডিশনটা আছে L1 লম্ব L2 সেখানে একই সংখ্যা বসাবো বলেছি, একই সরলরেখা হবে, অর্থাৎ এল লম্ব এল, প্রথমে একই করলাম। এবার তোমরা দেখো এটা কি সত্যি এলটা কি এল এর উপর লম্ব হয়, অর্থাৎ এই একটা সরলরেখা এল, তাহলে এই এল সরলরেখা কি এই এল এর উপর লম্ব? কখনই না, কারণ একটাই তো সরলরেখা, সেটা কি হয় সমাপতিত হয় বা আমরা সমান্তরাল বলতে পারি। সুতরাং এটা এলটা এল এর উপর লম্ব নয়, তার মানে এল কমা এল ডাজ নট বিলংস টু আর, অর্থাৎ এই এল কমা এলটা আর এ নেই। সুতরাং আমরা বলতে পারছি আর সম্বন্ধটা সসম সম্বন্ধ নয়। এই হলো সসম বা রিফ্লেক্সিভ। এক্সাম্পল নিয়ে দেখালাম, এগুলো তোমাদের কিন্তু কোশ্চেনে আসবে, এইরকম করে বলে দিবে যে তোমাকে চেক করতে দিবে সসম হবে কিনা, বা বলে দিবে দেখাও যে আর সম্বন্ধটি সসম, তখন এই প্রসেসে আমরা চেক করব। এবার আমরা শিখব প্রতিসম সম্বন্ধ। দেখো প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। আচ্ছা দেখো প্রথমে আমি এবারও এ যে কোনো একটা সেট ধরে নিলাম, আর একটা সম্বন্ধ এ সেটের উপর যদি এমনভাবে হয় যে এ বি, দুটো পদ নিয়েছি এ থেকে, এ বি বিলংস টু আর, দিস ইমপ্লাইজ বি এ বিলংস টু আর, তখন আমরা বলবো এই আর সম্বন্ধটা প্রতিসম সম্বন্ধ। অর্থাৎ যদি এ বি থাকে তাহলে তার বিপরীতটাও থাকবে, মানে কি থাকবে বি এ থাকবে, তবেই তাকে আমরা বলবো প্রতিসম সম্বন্ধ। আচ্ছা এক্সাম্পল নেই, ধরো এ সেট 1 2 3, আর একটা সম্বন্ধ আমি লিখছি 1 2 2 3 1 1 2 1 3 2। এইবার তোমরা এই সম্বন্ধটাকে ভালোভাবে দেখো যে এই কন্ডিশন যেটা আমি বললাম প্রতিসম সম্বন্ধের সংজ্ঞা বলতে গিয়ে সেটা স্যাটিসফাই করছে কিনা দেখো। আচ্ছা আমি কি বলেছি, যদি এ বিটা আর এ থাকে তাহলে কি থাকতে হবে বি এটা আর এ থাকতে হবে। এখানে দেখো 1 2, 1 2টা আর এ আছে, তাহলে দেখো কি থাকতে হবে 2 1, দেখো 1 2 এর জন্য 2 1, এটাও আর এ আছে। এখানে কি আছে 2 3, 2 3 এর জন্য দেখো 3 2, এটাও আর এ আছে, আর 1 1 এর জন্য উল্টো করলে তো 1 1 এ হয়। তাহলে এই সম্বন্ধ দেখো যদি এ বিটা আর এ থাকছে তাহলে তার বিপরীত অর্থাৎ বি এটাও আর এ থাকছে। সুতরাং আর সম্বন্ধটাকে আমরা বলবো প্রতিসম সম্বন্ধ। আচ্ছা আরো একটা এক্সাম্পল নেই, ধরো
এন স্বাভাবিক সংখ্যা, আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম, ধরো এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেট। এবার এখান থেকে আমি আর একটা সম্বন্ধ এমনভাবে তৈরি করব যাতে এক্স ওয়াই দিয়ে বিভাজ্য। তাহলে এবার তোমাকে চেক করতে দিল, বলল এই আর সম্বন্ধটা প্রতিসম হবে কিনা চেক করো। তখন আমরা কি করব? যদি প্রতিসম চেক করতে হয়, মনে রাখবে এই যে এনটা তো স্বাভাবিক সংখ্যার সেট। এই এন থেকে আমি যে কোনো দুটো পদ ধরে নেব, যে কোনো দুটো সংখ্যা। তাহলে মনে করি এক্স কমা ওয়াই বিলংস টু এন, এন থেকে দুটো সংখ্যা আমি ধরে নিয়েছি। সাথে সাথে আরও একটা জিনিস ধরবো যে এবং এক্স কমা ওয়াই বিলংস টু আর, এটাও আমি ধরে নিলাম। এক্স ওয়াইটা কোথায় আছে? আরে আছে। এবার প্রতিসমের সংজ্ঞা অনুযায়ী আমাকে কি দেখাতে হবে? যে ওয়াই এক্স এটা যদি আরে থাকে তবে আমরা বলতে পারবো আর সম্বন্ধটা প্রতিসম, আর যদি আরে না থাকে তবে আর সম্বন্ধটা প্রতিসম নয়। আচ্ছা দেখা যাক। তাহলে এটা আমার হাতে আছে, এটা লিখছি এক্স কমা ওয়াই বিলংস টু আর। দিস ইমপ্লাইজ আর এর কন্ডিশনটা দেখো, এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, এটাকে লিখলাম। কিন্তু এখানে দেখো যে এক্সটা যদি ওয়াই দিয়ে বিভাজ্য হয় তাহলে কি আমরা উল্টোটা বলতে পারি? এটা কি ইমপ্লাই হবে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য? এটা কিন্তু ইমপ্লাই হবে না যদি দুটো আলাদা সংখ্যা হয়। দেখো আমি ধরো একটা 4 নিলাম আর এখানে ধরো একটা 2 নিয়েছি, তাহলে আমরা বলতে পারছি এই 4 সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায়। দেখো 4/2 সমান 2, এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমি যদি এটাকে উল্টো করি 2 4, তাহলে আমরা যদি 2কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 1/2। এটা কি একটা স্বাভাবিক সংখ্যা? এটা দেখো একটা ভগ্নাংশ চলে এলো, তাহলে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। সুতরাং যদি এক্সটা ওয়াই দিয়ে বিভাজ্য হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি না ওয়াই এক্স দিয়ে বিভাজ্য। তাহলে এটা কি হবে? ডাজ নট ইমপ্লাই, মানে এটা কিন্তু ইমপ্লাই হবে না। তাহলে আমরা বলতে পারছি যে ওয়াই এক্স, এই যে এই ওয়াই এক্সটা ডাজ নট বিলংস টু আর। সুতরাং আর সম্বন্ধটি প্রতিসম সম্বন্ধ নয়। এখানে দেখলাম আরটা কি হলো? প্রতিসম হলো না। আচ্ছা আরো একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এখানে আমি এল একটা সরলরেখা নিয়েছি আর একটা সম্বন্ধ এমনভাবে সংজ্ঞাত যাতে L1 লম্ব L2। তাহলে দেখো এবার আমি চেক করব এই আর সম্বন্ধটা প্রতিসম হবে কিনা। তাহলে চেক করতে গেলে প্রথমেই আমি কি বললাম? যে মনে করি দুটো পদ ধরে নেব, L1 L2 বিলংস টু L। এই এল থেকে দুটো সরলরেখা নিয়েছি। এই এল মানে কি বলেছি? সমস্ত সরলরেখার সেট। তাহলে দুটো সরলরেখা নিলাম, সাথে সাথে আর একটা আমাদেরকে ধরতে হয় প্রতিসম চেক করতে গেলে, L1, L2 বিলংস টু L আর, এটা ধরলাম। এবার আমাকে উল্টোটা দেখাতে হবে। আচ্ছা দেখো, তাহলে L1, L2 বিলংস টু আর, এটা ইমপ্লাই কি করবে? L1 লম্ব L2। এবার আমি একটু ছবিটা আঁকছি, দেখো তোমরা। যে সাপোজ এটা ধরো L1 সরলরেখা, L1 আর L2 কি লম্ব, এটা ধরো L2 সরলরেখা। তাহলে এই ছবি থেকে দেখো যে এটা তো 90 ডিগ্রি কোণ। L1টা যদি L2 এর উপর লম্ব হয় তাহলে আমরা বিপরীতটাও বলতে পারবো, কি
L2টা কার উপর লম্ব হবে? L1 এর উপর। তাহলে দিস ইমপ্লাইজ L2 লম্ব L1। তাহলে দেখো L1টা যদি L2 এর উপর লম্ব হচ্ছে, L2টা কার উপর লম্ব হবে? L1 এর উপর। সুতরাং আমরা বলতে পারছি যে L2, L1 বিলংস টু R। অর্থাৎ আমি কি ধরেছিলাম? L1 L2 বিলংস টু R এটা ধরেছিলাম। কি দেখালাম? L2 L1 বিলংস টু R এটা দেখালাম। তার মানে আমি বলতে পারছি R সম্বন্ধটি প্রতিসম। R সম্বন্ধটি প্রতিসম। আচ্ছা, এই গেল এবার প্রতিসম। তাহলে আমি দেখালাম যে প্রতিসম সম্বন্ধ হবে, আবার একটা এক্সাম্পল নিয়ে দেখালাম যে প্রতিসম সম্বন্ধ হচ্ছে না। এবার আমি শিখব সংক্রমণ সম্বন্ধ। আর একটাই আছে। দেখো, সংক্রমণ সম্বন্ধ বা ইংরেজিতে বলা হয় ট্রানজিটিভ রিলেশন। এটা দেখো সংক্রমণ সম্বন্ধটা কি হবে। আবার সেই একই, দেখো এই তিনটের মধ্যে তোমরা পার্থক্য করে পড়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে এবং মনে থাকবে সেটা। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো একই রকম ভাবে আমি করছি, যে প্রথমে এ যে কোনো একটা সেট নিলাম, এরপরে কি এ সেটের উপর একটা সম্বন্ধ আর এমনভাবে নেব যাতে ধরো এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর, এই দুটো তো আরে থাকবে। এটা যদি ইমপ্লাই করে যে এখানে দেখো বি বি, এখানে কিন্তু একই সংখ্যা আছে বি বি, তাহলে এই বি বি ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে কি থাকলো? এখানে এ, এখানে কি পড়ে থাকলো? সি। যদি এ সি বিলংস টু আর হয় তবে আমরা সেই সম্বন্ধটিকে বলবো সংক্রমণ বা ট্রানজিটিভ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। তাহলে কি বললাম যে এ বিটা আর এ থাকবে, আবার বিসিটাও কোথায় থাকবে? আর এ থাকবে, দিয়েই ইমপ্লাইটা কি হবে? এসি বিলংস টু আর। আচ্ছা, একটা এক্সাম্পল নেই। ধরো এ ইজ ইকাল টু, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি একই রকম এক্সাম্পল নিচ্ছি, একই রকম এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, সংক্রমণ হচ্ছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এ ইজ ইকাল টু 1 2 3, আর সম্বন্ধ আমি একটা এমনভাবে পড়ছি, ধরো 1 2 2 3 1 3 1 1। এইবার দেখো যে তোমাকে বললো এই আর সম্বন্ধটা সংক্রমণ হবে কিনা দেখাও। সংক্রমণের সংজ্ঞা অনুযায়ী আমি কি জানি? এ বি মানে দ্বিতীয়টা আর এই প্রথমটাই একই হতে হবে। দেখো এখানে এ বি আর এখানে কি আছে? বিসি। এই দ্বিতীয় প্রথম একই হবে, তাহলে যেটা পড়ে থাকবে এ আর সি, এটা কিন্তু আর এ বিলং করতে হবে। যদি আর এ বিলং করে তবে সেটা সংক্রমণ সম্বন্ধ, আর যদি না করে তাহলে সংক্রমণ হবে না। যেমন দেখো এখানে 1 2 2 3, এখানে কি আছে? 2, এখানেও দেখো দ্বিতীয়তে কি আছে? 2, তাহলে 2 2 বাদ গিয়ে কি পড়ে থাকলো? এখানে 1 আর এখানে 3, অর্থাৎ 1 3। দেখো এইখানে আছে 1 3 আছে এটা। সুতরাং এই আর সম্বন্ধটা আমরা বলতে পারছি কি? সংক্রমণ। যদি কোনো একটাতে না থাকে তাহলে কিন্তু আমরা আর সম্বন্ধটাকে সংক্রমণ বলতে পারবো না। আচ্ছা, আরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো প্রথমে আমি নিচ্ছি, ধরো n, এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখান থেকে আর একটা সম্বন্ধ এমনভাবে সংজ্ঞাত যে x y দিয়ে বিভাজ্য।
এইবার তোমাকে চেক করতে দিল যে আর সম্বন্ধটা সংক্রমণ সম্বন্ধ হবে কিনা চেক করো বা দেখাও, বা প্রমাণ করতেও দিতে পারে। তাহলে কি করব? প্রথম কাজ হবে, দেখো আমি যখন সসম প্রমাণ করেছিলাম তখন এন থেকে একটাই পদ ধরেছিলাম এক্স, যখন প্রতিসম প্রমাণ করলাম তখন এন থেকে দুটো পদ ধরেছিলাম এক্স ওয়াই, দিয়ে আমি কি দেখিয়েছিলাম? ওয়াই এক্সটা দেখিয়েছিলাম। এবার সংক্রমণ সম্বন্ধ প্রমাণ করার জন্য আমাকে এই এন থেকে তিনটে পদ ধরতে হবে। তাহলে আমি তিনটে ধরছি। মনে করি এক্স ওয়াই জেড বিলংস টু এন, এবং তার সাথে সাথে আমাকে আরো দুটো জিনিস, এই যে বাম দিকে যেটা আছে এই দুটো জিনিস ধরে নিতে হবে। অর্থাৎ এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই জেড বিলংস টু আর, এই দুটো আমি ধরে নিলাম। এবার আমি যদি দেখাতে পারি, এখানে ওয়াই ওয়াই বাদ হয়ে যাবে, দিয়ে যদি এক্স জেডটা দেখাতে পারি যে আরে আছে, তবে আমি বলতে পারবো আর সম্বন্ধটা সংক্রমণ সম্বন্ধ। আর যদি এক্স জেড আরে না থাকে তাহলে আরটা সংক্রমণ হবে না। যেমন দেখো, তাহলে প্রথমে এইটাকে আমি লিখছি যে এক্স ওয়াই বিলংস টু আর। এইখানে দেখো এক্স ওয়াই বিলংস টু আর মানে কি? দিস ইমপ্লাইজ এক্স ওয়াই দিয়ে বিভাজ্য। তার মানে আমরা কি লিখতে পারবো? এক্স বাই ওয়াই সমান কে ওয়ান, যেখানে কে ওয়ান বিলংস টু ন্যাচারাল নম্বর। যেমন দেখো, ধরো 6, এখানে আছে 3, 6টা 3 দিয়ে বিভাজ্য। তার মানে আমরা কি বলতে পারছি? 6/3 সমান 2। দেখো এটা কি হলো বলতো? একটা ন্যাচারাল নম্বর। তাহলে এইভাবে আমরা লিখতে পারছি। তাই এটাকে কি লিখলাম? এক্স বাই ওয়াই সমান কে ওয়ান, যেখানে কে ওয়ান বিলংস টু ন্যাচারাল নম্বর। এবারে এটাকে লিখো ওয়াই জেড, ওয়াই কমা জেড বিলংস টু আর। দিস ইমপ্লাইজ ওয়াই, প্রথমটা এই কন্ডিশনটাকে দেখবে, এক্স ওয়াই মানে কি? এক্সটা ওয়াই দিয়ে বিভাজ্য, তাহলে এটা মানে কি? ওয়াইটা কি হবে? জেড দিয়ে বিভাজ্য। তাহলে আমরা কি লিখতে পারবো? এই ওয়াই বাই জেড সমান কি? কে টু, যেখানে কে টু বিলংস টু ন্যাচারাল নম্বর। এই দুটোর যদি বাম দিকে গুণ করি তাহলে দেখো কি পাবো? এক্স বাই ওয়াই গণিত ওয়াই বাই জেড সমান কি? কে ওয়ান কে টু, ওয়াই ওয়াই কেটে গেল। দিস ইমপ্লাইজ এক্স বাই জেড সমান কে ওয়ান কে টু। তাহলে দেখো যে কে ওয়ানটা ন্যাচারাল নাম্বার, কে টুটা ন্যাচারাল নাম্বার। আমরা কি জানি যে দুটো ন্যাচারাল নাম্বারের গুণফল প্রোডাক্টটা সবসময় কি হবে? ন্যাচারাল নাম্বার হবে। যেমন 2 গণিত 3 সমান কত? 6, এটা একটা কি? ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো এক্স বাই জেড সমান আমি কি পেলাম? ন্যাচারাল নাম্বার। অর্থাৎ আমি বলতে পারছি এক্সটা কি দিয়ে? জেড দিয়ে বিভাজ্য। সুতরাং আমি কি বলতে পারছি? এক্স জেড বিলংস টু আর। তাহলে দেখো আমি কি ধরেছিলাম? যে এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর, এই দুটোর সাহায্যে আমরা দেখাতে পারলাম এক্স জেড বিলংস টু আর। তাহলে আমরা কি বলতে পারছি? অতএব আর সম্বন্ধটি সংক্রমণ। এই তিনটে সম্বন্ধ তোমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে। এই তিনটে সম্বন্ধ থেকে তোমাদের কোশ্চেনে আসে, একটা বড় কোশ্চেন থাকবে, প্রত্যেক বছরই থাকে। এবার নতুন করে আর কিছু নেই, তবে আর একটা জিনিস আমাকে জানতে হবে, সেটা হলো সমতুল্যতা সম্বন্ধ। দেখো সমতুল্যতা সম্বন্ধ বা ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন।
আচ্ছা দেখো, সমতুল্যতা সম্বন্ধ এবার কাকে বলবো সেটা একটু জানবো। দেখো, এটা আমরা অলরেডি শিখে নিয়েছি। এই আর একটা সম্বন্ধ, এই সম্বন্ধটাকে সমতুল্যতা সম্বন্ধ বলবো তখনই যদি এই আর সম্বন্ধটি 1 নম্বর সসম হবে, 2 নম্বর প্রতিসম হবে, আর 3 নম্বর সংক্রমণ হবে। এই তিনটেই আমি এইমাত্র শিখলাম। তাহলে কোনো সম্বন্ধ যদি সসম হয়, প্রতিসম হয়, সংক্রমণ হয়, তবে সেই সম্বন্ধটিকে আমরা বলবো সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। এইটা তোমাদের অনেক সময় পরীক্ষায় থাকে যে তোমাকে একটা সম্বন্ধ বলে দিবে, দিয়ে তোমাকে দেখাতে বলবে যে প্রমাণ করো যে আর সম্বন্ধটি একটি সমতুল্যতা সম্বন্ধ। আচ্ছা, এটা আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। দেখো, মনে করো কোশ্চেনটা এইভাবে দিয়েছে, এই ডেল, ডেল মানে হচ্ছে কি সমস্ত ত্রিভুজ। তাহলে কতকগুলো আমি ত্রিভুজ নিয়ে একটা সেট তৈরি করেছি যেটাকে ডেল বলছি। আর একটা সম্বন্ধ নিয়েছি ডেলের উপর, সেই সম্বন্ধটা কিভাবে সংজ্ঞাত না ডেল 1 আর ডেল 2 এই ত্রিভুজ দুটি সদৃশ বা পরস্পর সদৃশ। এবার তোমাকে দেখাতে বললো যে দেখাও যে এই আর সম্বন্ধটি কি হবে সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আমি তিনটে দেখাবো, একটা সসম, একটা প্রতিসম, আর একটা কি সংক্রমণ। আচ্ছা দেখো, সসম যদি দেখাতে হয় তাহলে আমি কি করব, সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ। তাহলে আমি কি বলেছিলাম এর আগে বুঝিয়েছি, সসম চেক করতে গেলে কি করতে হয়, এই যে ডেল থেকে আমি যে কোনো একটা ধরে নেব, যে মনে করি ডেল 1 বিলংস টু ডেল, অর্থাৎ এই যে ত্রিভুজগুলোর সেট ছিল সেখান থেকে যে কোনো একটা ত্রিভুজ আমি ধরে নিয়েছি। এবার কি বলেছিলাম এখানে একই করতে হবে। তাহলে একই করো, ডেল 1 ত্রিভুজ দুটি বা ত্রিভুজ পরস্পর সদৃশ। সদৃশ মানে কি জানি আমরা, যে ত্রিভুজ দুটো একই রকমের হবে। তাহলে এই ত্রিভুজ দুটো তো একটাই, এখানেও ডেল 1 এখানেও ডেল 1, ত্রিভুজ তো একটাই। সুতরাং আমরা বলতেই পারি এই ত্রিভুজ কি হবে পরস্পর সদৃশ হবে। তার মানে আমরা বলতে পারছি অতএব ডেল 1 বিলংস টু আর, অর্থাৎ আর সম্বন্ধটি সসম। তাহলে দেখো আমার প্রমাণ হলো আর সম্বন্ধটি কি প্রমাণ করলাম, সসম। একটা দেখানো আমার হয়ে গেল। এবার আমি দেখাবো প্রতিসম চেক করব। দেখো 2 নম্বর প্রতিসম। তাহলে প্রতিসম সম্বন্ধ চেক করতে হলে আমি কি বলেছিলাম, এই যে ত্রিভুজ আছে ত্রিভুজের সেট, সেখান থেকে আমি দুটো ত্রিভুজ ধরে নেব। তাহলে মনে করি ডেল 1 ডেল 2 বিলংস টু ডেল, অর্থাৎ এই ডেল থেকে দুটো ত্রিভুজ ধরে নেব এবং তার সাথে আর একটা জিনিস ধরবো, সেটা হলো ডেল 1 ডেল 2 বিলংস টু আর। তার সাথে আমি কি ধরলাম, ডেল 1 ডেল 2টা কোথায় আছে, আরে আছে। এবার আমি দেখাবো আর সম্বন্ধটা কি হবে, প্রতিসম সম্বন্ধ। আচ্ছা দেখো, হাতে আমার এটা আছে যে ডেল 1 ডেল 2 বিলংস টু আর। এটা কি ইমপ্লাই করছে, এখানে বলে দেওয়া আছে ডেল 1 ডেল 2 কি ত্রিভুজ দুটি সদৃশ। তাহলে আমরা লিখতে পারছি ডেল 1 ডেল 2 ত্রিভুজ দুটি সদৃশ। তাহলে দেখো এখানে আমি বলতে পারি এই ধরো দুটো ত্রিভুজ যদি আঁকি,
এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ বলা আছে। সাপোজ এটা ধরো ডেল ওয়ান আর এটা ডেল টু, তাহলে এই ত্রিভুজটা যদি এই ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়, তার মানে কি ত্রিভুজ দুটোই একই রকম। তাহলে আমরা উল্টোটা বলতে পারছি যে ডেল টুটা কার সাথে সদৃশ হবে, ডেল ওয়ানের সাথে সদৃশ হবে, কারণ ত্রিভুজ দুটো তো একই রকম। তাহলে এটা ইমপ্লাই আমরা কি বলতে পারছি, ডেল টু কমা ডেল ওয়ান ত্রিভুজ দুটি সদৃশ। অর্থাৎ দেখো ডেল ওয়ান ডেল টু ধরেছিলাম, দিয়ে আমি কি দেখালাম, ডেল টু ডেল ওয়ান, তার মানে আমরা কি বলতে পারছি, ডেল টু কমা ডেল ওয়ান বিলংস টু আর। সুতরাং ডেল ওয়ান ডেল টু বিলংস টু আর ইমপ্লাই ডেল টু ডেল ওয়ান বিলংস টু আর। তাহলে এখান থেকে আমরা বিপরীতটা দেখাতে পারলাম। তাহলে এটাই তো কি হলো, প্রতিসম। অতএব আর সম্বন্ধটি প্রতিসম। তাহলে দেখো প্রথমে আমি আর সম্বন্ধটি সসম দেখালাম, তারপরে আর সম্বন্ধটি কি দেখালাম, প্রতিসম। এর আগে আমি অনেকবার শিখালাম সসম হতে গেলে কিভাবে করতে হবে, চেক করতে হবে, আর প্রতিসম হতে গেলে কিভাবে চেক করতে হবে। আর আমাদেরকে লাস্ট একটাই আছে, সেটা হলো সংক্রমণ সম্বন্ধ, সেটা দেখাতে হবে। আচ্ছা দেখো, সংক্রমণটা দেখাবো এবার আমরা 3 নম্বর। তাহলে সংক্রমণ সম্বন্ধ দেখাতে হলে আমি কি বলেছিলাম, এই ডেল থেকে এবার কটা ত্রিভুজ তাহলে ধরে নেব, 3টে। তাহলে মনে করি ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি বিলংস টু ডেল, এখান থেকে 3টে ত্রিভুজ ধরে নিয়েছি, এবং তার সাথে আরো দুটো জিনিস আমি ধরবো, কি, ডেল ওয়ান ডেল টু বিলংস টু আর, কমা ডেল টু ডেল থ্রি বিলংস টু আর। এবার যদি আমি দেখাতে পারি, এখানে দেখো ডেল টু মিলে গেছে, এখানে কি আছে ডেল ওয়ান, এখানে কি আছে ডেল থ্রি। আমি যদি দেখাতে পারি এই ডেল ওয়ান ডেল থ্রিটা আর এ বিলং করছে, তাহলে আমরা কি বলতে পারবো, আর সম্বন্ধটি সংক্রমণ। আচ্ছা দেখো, প্রথমে আমি এটা লিখছি যে ডেল ওয়ান ডেল টু বিলংস টু আর। এখানে এই কন্ডিশনে চলে আসবে সব সময় ডেল ওয়ান ডেল টু। তাহলে এখানে কি বলেছে, ডেল ওয়ান ডেল টু ত্রিভুজ দুটি সদৃশ, অর্থাৎ দিস ইমপ্লাইজ ডেল ওয়ান কমা ডেল টু ত্রিভুজ দুটি সদৃশ। তাহলে এই প্রথমটা আমার কাজে লাগানো হয়ে গেল। প্রথমটা থেকে আমি কি পেলাম, এটা। আর একটা আমার হাতে আছে, সেটা কি, ডেল টু ডেল থ্রি। আচ্ছা এটা হলো, আমি লিখে নিচ্ছি ডেল টু ডেল থ্রি বিলংস টু আর। দিস ইমপ্লাইজ, তাহলে এখানে আমরা কি, এই ব্র্যাকেটের মধ্যে জোর আকারে যে ত্রিভুজই থাক না কেন, এই কন্ডিশন অনুযায়ী আমরা বলতে পারবো ত্রিভুজ দুটো কি হবে, সদৃশ হবে। তাহলে এখান থেকে কি বলতে পারছি, ডেল টু কমা ডেল থ্রি ত্রিভুজ দুটি সদৃশ। আচ্ছা এবার দেখো আমি একটু ছবি আঁকছি। ধরো এই ত্রিভুজটা ডেল ওয়ান, এই ত্রিভুজটা ডেল টু, আর এটা ডেল থ্রি। এবার তোমরা দেখো এই ডেল ওয়ান এই ত্রিভুজটা ডেল টু এর সাথে সদৃশ, অর্থাৎ এই ত্রিভুজ দুটো একই রকম। আবার দেখো এখানে যে ত্রিভুজ দুটো আছে ডেল টু ডেল থ্রি, আবার এই ত্রিভুজ দুটো একই রকম। তাহলে এটা একবার এটার সাথে একই রকম, আবার এই ত্রিভুজটা এটার সাথে একই রকম। তাহলে দেখো আলটিমেটলি আমরা বলতে পারছি যে ডেল ওয়ান আর ডেল থ্রি এই 3টে ত্রিভুজই কিন্তু একই রকম হচ্ছে। সুতরাং ডেল ওয়ান আর ডেল থ্রিটা ত্রিভুজ দুটো সদৃশ, সেটা আমরা বলতে পারি। তাহলে দিস ইমপ্লাইজ, বা অতএব আমরা কি বলতে পারবো, ডেল ওয়ান ডেল থ্রি ত্রিভুজ দুটি সদৃশ। অর্থাৎ আমরা বলতে পারছি ডেল ওয়ান কমা ডেল থ্রি বিলংস টু আর। সুতরাং দেখো আমি কি ধরেছিলাম, যে ডেল ওয়ান ডেল টু বিলংস টু আর, এবং ডেল টু ডেল থ্রি বিলংস টু আর,
দিস ইমপ্লাইজ এই ডেল টু ক্যান্সেল হয়ে গেল, ডেল 1 ডেল 3 বিলংস টু আর। অর্থাৎ আমি বলতে পারছি আর সম্বন্ধটি সংক্রমণ। সুতরাং দেখো এই আর সম্বন্ধটি আমি সসম দেখালাম, প্রতিসম দেখালাম, আবার সংক্রমণ দেখালাম। তাহলে সমতুল্যতা সম্বন্ধের ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানি, যদি কোনো একটা সম্বন্ধ সসম বা রিফ্লেক্সিভ, প্রতিসম বা সিমেট্রিক বা সংক্রমণ বা ট্রানজিটিভ হয়, তাহলে আমরা সম্বন্ধটিকে কি বলতে পারি, সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। সুতরাং যেহেতু আর সম্বন্ধটি, এবার অতএব আমি একটাই কথা লিখব যে আর সম্বন্ধটি বা যেহেতু আর সম্বন্ধটি কি কি দেখালাম, সসম, প্রতিসম, সংক্রমণ, তাহলে অতএব আমরা বলতে পারছি আর সম্বন্ধটি সমতুল্যতা সম্বন্ধ বা সমতুল্যতা। এইভাবে আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তাহলে কিভাবে সমস্ত সূত্রগুলো বা কিভাবে অঙ্কগুলো করতে হবে সবকটা আমি বলে দিলাম। তোমরা এখানে কেবলমাত্র তোমাদের কোশ্চেনে এই জিনিসটাকে মাথায় রাখবে, একটা সসম, প্রতিসম বা সংক্রমণ, এই তিনটে জিনিস ভালোভাবে মাথায় রাখবে। কোশ্চেনে কিভাবে থাকতে পারে, তোমাকে চেক করতে দিবে যে আর সম্বন্ধটি সমতুল্যতা সম্বন্ধ, এটা প্রমাণ করো। কিংবা তোমাকে বলে দিবে যে একটা সম্বন্ধ বলে দিল, যে বললো কি দেখাও যে এটা সসম হবে, প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ হবে না। অর্থাৎ যে কোনো দুটো হবে, একটা হবে না, বা এরকমও হতে পারে যে কোনো একটা হবে, দুটো হবে না। মানে এখান থেকে তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন থাকবে। সুতরাং এই তিনটে সম্বন্ধ তোমরা ভালোভাবে দেখে রাখো। এবার তোমরা এক্সারসাইজের সমস্ত অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো। যদি কোনোটা না হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে বা জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির যে ফোন নম্বর আছে সেখানে অবশ্যই ফোন করে জানাতে পারো, তাহলে আমরা সেটা সমাধান করে দেব। ওকে।